তো শুভ সকাল। সহজ কথা যায় না বলা সহজে, খুব মুশকিলে পড়েছি। রবীন্দ্রনাথকে এড়াতে চাই, আবার পূর্ববর্তী তিনজন বক্তা কেউই রবীন্দ্রনাথকে এড়াতে পারেননি, আমিও পারলাম না। কিন্তু এখন যে বিষয়টি আমাকে দিয়েছে, যেখানে সহজ কথাই সহজে বলা যায় না, এটা একটা কঠিন বিষয়, এবং এই দায় চাপিয়েছেন রাশেদ ভাই আমার উপর। প্রথম কথা হলো লেখকের দায় নিয়ে কথা বলতে হবে। এখন আমার অনেক মুশকিলের একটা ব্যাপার হলো, আমি জানি না আপনাদের হয় কিনা, আমার হয়, সহজ বিষয় আমি বুঝি না, সংজ্ঞায়িত করতে পারি না। আমি পড়াশোনা করেছি প্রাণীবিদ্যায়। প্রাণীবিদ্যা পড়তে যেয়ে বুঝেছি প্রাণকে ডিফাইন করা খুবই কঠিন, সংজ্ঞা দেয়া যায় না। প্রাণ কোনটা নিষ্প্রাণ। তেমনি লেখককে এটাও ডিফাইন করা খুবই, মানে সংজ্ঞায়িত করা খুব কঠিন। কিন্তু তারপরও জীবন তো চলতে হয়। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস নিজের মতো নিজে বুঝে ব্যাখ্যা করে নিয়ে তারপর এটা চলি। আমরা যেমন জীবন ব্যাখ্যা করতে পারি না, কিন্তু তারপরও আমাদের একটা ধারণা আছে যে এটা জীব, এটা নির্জীব। তেমনি লেখকের ব্যাপার ওইটা আছে। তা আমার ব্যক্তিগত লেখক বিষয়ক ধারণা হলো যিনি লেখেন এবং যার পাঠক আছে। তা আমি ধরে নিয়েছিলাম যে আমার এখানে কোনো পাঠক নেই, আমার কোনো দায় নেই, অতএব লেখালেখি করবো। আমার কি বলবো বুঝতে পারছিলাম না, যার কারণে পানি নিয়ে আসছি, গলা শুকিয়ে যেতে পারে। কিন্তু পরে দেখলাম অন্তত একজন লেখক আছে, পাঠক আছে, সেটা হলো শিউলি। আমি জানি শিউলি আমার বই পড়েছে। আরেকজন বাধ্য হয়ে আমার লেখা পড়েন, সেটা হলো রাশেদ রুফ। উনি সম্পাদকের কারণে, তো সেই জন্য দায়ের ব্যাপারটা চলেই আসে। এখন এই দায়ের কথা যদি বলতে যাই, আপনারা এখানে, আমি যেহেতু বিজ্ঞান বিষয়ে, আমি আসলে একটা ভজঘট টাইপের লোক আর কি। পড়েছি বিজ্ঞান, প্রফেশনে ছিলাম বিজনেস এক্সিকিউটিভ লম্বা সময় ধরে, এখন আবার পড়াই বিজনেস, ট্রেনিং করাই, আবার লেখালেখি করার চেষ্টা করি। তো এত কমপ্লিট একটা ভজঘট ব্যাপার আর কি। তো এই ভজঘটের মধ্যেই আমি যদি করি, বিজ্ঞান বিষয়ে যদি একটু বলি, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বলে একটা কার্ভ আছে, যেটা বেল শেপড, এরকম করে বেল শেপড। এটা জানেন তো অনেকে, আমার ধারণা এখানে অনেকেই আছেন। এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ আমার কাছে, এটা 1733 সালে আব্রাহাম ডি মোভিয়ে এটা আবিষ্কার করেছিলেন, এবং এটার অদ্ভুত, এটার একটা প্রয়োগ আছে জীবনের নানান ক্ষেত্রে। এটা আমার কাছে খুব অবাক। কিছু কিছু জিনিস আমাদের আবিষ্কার আমাকে সবসময় অবাক করে, যেটা সকল সময়ের জন্য কালোত্তীর্ণ হওয়া যে ব্যাপারটা বলে, ওই ব্যাপারটা থাকে। এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ একটা কথা বলে যে এই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা যে মানব সমাজে বা যে কোনো জায়গাতে কোন ধরনের জিনিস কতজন থাকে। তো এটার মধ্যে বলা আছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে 2% লোক, যদি আমরা মানুষের সমাজ ধরি, 2% লোক যারা হয় চেঞ্জ মেকার, যারা সমাজকে পরিবর্তনের দিকে নিয়ে যান। এই পরিবর্তনের দিকে যারা নিয়ে যান, এই চেঞ্জ মেকারদের মধ্যে বিজ্ঞানীরা আছেন, লেখকরা আছেন। তার মানে আপনারা এই রুমে যারা আছেন, আমি লেখক হই আর না হই, আপনাদের একটা দায় আছে, কারণ আপনারা মাত্র 100 ভাগের 2 ভাগ লোক যারা সমাজকে পরিবর্তন করবেন। তাহলে সমাজকে পরিবর্তন করতে গেলে এখানেই দায়ের প্রশ্নটি আসে। তো দায়ের প্রশ্ন ব্যাপারটা হচ্ছে, এটা কর্মশালা হওয়ার কথা, এত বড় ইয়েতে কর্মশালা করা যায় না, আর সিস্টেমটা কর্মশালার না। তারপর আমি চাইবো আপনারা কিছুটা পার্টিসিপেট করবেন, আদারওয়াইজ এটা কর্মশালা হবে না আর কি। আপনারা লাস্ট কে কোন বই পড়েছেন একটু বলবেন কি? আচ্ছা, ঠিক আছে, কারণ আমি প্রশ্নটা, আমাদের বই পড়া দরকার, এটা হলো বড় কথা। প্রথম কথা, আমরা যারা লেখক আমাদেরকে প্রচুর পরিমাণে পড়ার দরকার। তার কারণ হলো আমি যে লিখছি সেটা আমার অন্য কেউ বলে ফেলেছে কিনা সেটা তো আমার জানা দরকার, তাহলে নতুন কথা কি থাকলো। তো ওইখানকে বলতে গেলে আমি দায়টা বলতে পারতাম। তো প্রথম কথা হলো, আমি ধরে নিই, যেমন একজন লেখকের উদাহরণ দিই, ওনার বিখ্যাত লেখক, বিখ্যাত গল্পকার। আর আমার আরেকটা মুশকিল হলো, আমার আগে যে 3 জন অতি বিখ্যাত লেখক এবং গুণী ব্যক্তি বলে গেছেন, তারা আমাকে খুব ঝামেলায় ফেলে গেছে। ওনারা অনেক কথা বলে ফেলেছেন। গিফট অফ ম্যাজাই গল্পের কথা আমি মাথায় রেখেছি, বিশ্বজিৎ দা বলে ফেলেছেন।
তেমনি আরও কিছু কথা, ইভেন মাসুদ রানার কথা বলবো ভাবছিলাম, উনি ওটাও বলে ফেলেছেন। তো তারপর আমি বলি, এখন দায়ের ব্যাপারটা যখন আসে সেই ক্ষেত্রে সাদাত হোসেন মান্টু একজন উর্দু গল্পকার, জি বলেন। সমরেশ মজুমদারের মৌসুলকাল পড়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে মৌসুলকাল যখন আপনি পড়ছিলেন, আপনার কি চাচ্ছিলেন আপনি লেখাটা থেকে? এই পড়া থেকে আপনার তো একটা মাথায় একটা জিনিস ছিল যে এই বইটা থেকে আমি এটা পাবো, এরকম থাকে কি নাকি থাকে না? আমি ওই যে বাংলাদেশের এবং পূর্ব বাংলার মানে কলকাতার যে মানে একদম আদিকাল থেকে ওখানে আদিবাসী এবং সমসাময়িক যে রাজনীতিগুলোকে নিয়ে যে সেটার সাথে আমি একটু মিলাতে চেয়েছিলাম। তার মানে আমি যদি খুব সংক্ষেপে বলি, আপনি সত্যের উপস্থাপন চাচ্ছিলেন, বলতে পারি কি যে অনেকটা দীর্ঘকালীন সময় ধরে যে সত্যটি আমাদের সমাজে বা আমাদের ইতিহাসে বিদ্যমান সেটা আপনি চাচ্ছিলেন। তো তার মানে লেখকের একটি দায় হলো সত্য উদ্ঘাটন করা। ধন্যবাদ আপনাকে, আপনি হেল্প করার জন্য। তো সাদাত হোসেন মান্টু উনি বারবার অভিযুক্ত হচ্ছিলেন অশ্লীল লেখার দায়। উনি অনেকবার ইয়েতে গেছেন, কিছু বলেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। তো এক পর্যায়ে উনি বিরক্ত হয়ে বললেন আর কি, আমার গল্প পড়ে যদি তোমাদের কাছে মনে হয় এটি নোংরা গল্প, তাহলে বুঝবে তোমরা একটি নোংরা সমাজে বসবাস করছো। আমি শুধু সত্য উপস্থাপন করছি। কথাটি ইয়াতে বুঝছেন যে আমার গল্পটা নোংরা না, আমি সমাজের সত্য। তোমরা কি নোংরাগুলো চোখে দেখছো না? আমি দেখছি, আমি তুলছি। এখন তুমি বলছো আমার গল্প নোংরা। আসলে গল্প নোংরা না, সমাজটি নোংরা। এখন এই সত্যের কথা যখন আমি আসলাম, সত্য কি এক? মানুষ গঠনের কথা আমরা বলছি, সত্য আবার ডিপেন্ড করে মানুষটা আমার কি, আমি কোন মানুষের কোন মানবিক গঠন, আমার মানুষ গঠন সেটা। এখানে আমি একটু অনেক পুরনো দিনে চলে যাই। গ্রিসের লোকেরা, যেখানে আজকে আমাদের এখনকার যে আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যেখানে আমরা ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই সমস্ত কথা নিয়ে আমরা মনে করি যে কোন সমাজ কতটুকু সভ্য, সেটা নিয়ে আমরা বিচার করি। সেখানে গ্রিসের লোকজন যে কোনো সমাজের, তাদের সমাজের লোকজনকে তিনটা ভাগে ভাগ করেছিলেন। তো বলছে যে সমাজে তিন ধরনের লোক আছে। তো তিন ধরনের লোক কি বলেছেন? যে প্রথম এক ধরনের লোক আছে, এরা হলো ইডিয়ট। ইডিয়ট, তো ইডিয়ট মানে আমরা ইডিয়ট বলতে যেটা বুঝি ওইটা কিন্তু না। ইডিয়ট বলতে ওনারা তারা বলতেন এরা হলো স্বার্থপর মানুষ, নিজের স্বার্থের বাইরে সে আর কিচ্ছু দেখে না, সে এখানেও আসবে না, এরকম স্বার্থপর লোক এখানেও আসবে না, কারণ এখানে তার স্বার্থ না থাকলে সে আসবে না। তা স্বার্থপর লোক, তাহলে স্বার্থপর লোকটি সত্যকে যেভাবে দেখবে, অন্য লোকটি কি ওভাবে দেখবে? দেখবে না। দ্বিতীয় ভাগের লোক বলেছেন যে এরা হলো ট্রাইবালিস্ট। ট্রাইবালিস্ট মানে হলো এরা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং গোষ্ঠীর প্রয়োজন অপ্রয়োজনকে স্টাবলিশ করতে চায় ট্রাইবালিস্টরা। এবং ট্রাইবালিস্টরা প্রকৃতপক্ষে যোদ্ধা ধরনের লোক হয়। তাদের কাছে যেমন, আমি যদি বলি, কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউই আমাকে এরকম মনে করেন না, চিটাগাংয়ের অনেকে আমাকে মনে করে আমি বঙ্গিয়া। এটা হলো একটা ট্রাইবালিস্ট টেন্ডেন্সি, যে আমি বঙ্গিয়া। তো ট্রাইবালিস্ট টেন্ডেন্সির লোকজন, তাহলে যদি আপনারা একটু চিন্তা করেন, নিজেরা একটু চিন্তা করেন, আবার সক্রেটিসের কথা, নিজেকে জানো, আমরা নিজেকে জানি কিনা, আমার মানুষটি আসলে কখন কোথায়। আমরা এখন কর্পোরেটভাবে বলি যারা লিডার তাদেরকে সেলফ অ্যাওয়ারনেস। আমি মাঝে মাঝে চিন্তা করি, হায়রে 3000 বছর আগে বলে গেছেন, সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো, যেটা বলার জন্য আমরা ইডিয়টরা তাকে হ্যামলকের পেয়ালা তুলে দিয়েছি, তাই না? তো এখন এই নিজেকে জানার যেই লোকটি, আমি যদি এখন চিন্তা করি যে আমি আসলে কোন ধরনের, কারণ আমি যা চিন্তা করি, আমি যা মানুষের ভাবে থাকবি, আমার অজান্তে সেটি আমার লেখায় চলে আসবে। কিন্তু আমি তো 2%-এর লোক, আমি 2% সংখ্যালঘিষ্ঠ লোক, যারা সংখ্যাগরিষ্ঠকে ভবিষ্যতের দিকে নিয়ে যাব। সেই লোকটি যদি আমি ট্রাইবালিস্ট হব নাকি আমি
ইডিয়ট হব। থার্ড গ্রুপটা বলছে উনি তারা হলো সিটিজেন, যেই কথাটা আমরা এখন আজকাল বলি নাগরিক। নাগরিক কথাটার সাথে নগর ব্যাপারটা জড়িত আছে, যেহেতু গ্রিস ছিল নাগরিক সভ্যতার, নগর সভ্যতার দেশ, সেজন্য এই সিটিজেন কথাটি ওখান থেকে এসছে। আমরা সিটিজেন বলতে গ্রামের লোককেও সিটিজেন বলবো, কারণ বাংলাদেশের নাগরিক। এই সিটিজেনরা হলো তারা সবার কথা চিন্তা করবে। তো এখন আপনারা এখানে যারা আছেন নিজেরা একবার একটু চিন্তা করেন যে আপনার আসলে মানুষ গঠনটা কি। আমি বলছি না যে আপনি নিজেকে চিন্তা করেন, চিন্তা করে আপনি তখন ঠিক করবেন আপনি কি সেলফিশ লোকের দায় শোধ করবেন, নাকি আপনি ট্রাইবালিস্ট লোকের দায় শোধ করবেন, নাকি আপনি সিটিজেনের দায় শোধ করবেন। সিটিজেন হলো অনেক বৃহত্তর একটি ব্যাপার। এখন ওটার পরে আমি যেহেতু মানুষ গঠনের ব্যাপার, সাইকোলজির ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আরেকটু আলোচনা করি। আরেকটা একদম গ্রিস থেকে 2005-এ চলে আসি। 2005 সালে হাওয়ার্ড গার্ডনার নামে একজন সাইকোলজিস্ট, হাওয়ার্ড বিজনেস স্কুলের সাইকোলজিস্ট, উনি একটি বই লিখেছিলেন। যেমন আমাদের মধ্যে, আচ্ছা আপনাদের আরেকটা প্রশ্ন করি, আপনারা সিদ্ধান্ত নিতে গিয়ে কতবার নিজেদের মধ্যে দ্বিধায় ভোগেন? একবার মনে হয় এটা করা ঠিক, এটা করা ঠিক, আবার মনে হয় না এটা করা ঠিক না, এরকম কি মনে হয়? অসংখ্যবার হয়। দ্যাট ইজ রিয়েলিটি। তো তার মানে আমাদের মধ্যে দ্বৈত সত্তার উপস্থিতি আছে, এবং দ্বৈত সত্তার মধ্যে কোনটি ট্রাইবালিস্ট, একটাই হতে পারে ট্রাইবালিস্ট, আরেকটি হতে পারে সিটিজেনের, একটা হতে পারে আপনার ইডিয়ট, আবার হতে পারে সিটিজেনের। জয় কোনটাকে করাবো লেখকদেরকে, কবিদেরকে, এটা খুব মানে কি বলবো সচেতনভাবে চিন্তা করতে হবে এবং তার রাখতে হবে, তার কারণ তার লেখা আরো 10 জনকে 100 জনকে ইনফ্লুয়েন্স করবে। তো হাওয়ার্ড গার্ডনার, এখন এই সায়েন্টিস্টরা ইন্টেলিজেন্ট বা মাইন্ড কি ইন্টেলিজেন্স কি এটা নিয়েও কিন্তু ডিফাইন করা ভেরি ডিফিকাল্ট। তো তারপর আমি ধরে নিচ্ছি আমরা যেমন দ্বৈত সত্তার কথা বলছি, এমনি বিভিন্ন সাইকোলজিস্ট অনেক রকমের ইয়ে করেছেন। এর মধ্যে আমি সবগুলোতে যাচ্ছি না, আমি হাওয়ার্ড গার্ডনারের যেটা লেটেস্ট সেটা নিয়ে বলছি। উনি বলছেন যে প্রত্যেকটা লোকের 5টা মন আছে, 5 মাইন্ড। প্রথম মাইন্ডটা হলো ডিসিপ্লিন মাইন্ড। ডিসিপ্লিন মাইন্ড হলো তাদের যারা একটি বিষয়ে গভীর জ্ঞান রাখেন, এবং গভীর জ্ঞান রাখা মানে মুখস্থ বিদ্যা না, তারা এক্সপ্লেইন করতে পারে হোয়াই। যেমন আমার আগের 3 জন বক্তা যারা বলে গেছেন, তারা 3 জনেই হাইলি ডিসিপ্লিনড, একজন কবিতায়, একজন গল্পে, আরেকজন প্রবন্ধে। আমি জানি ওনারা অন্যতেও বাট আমি বোঝার সুবিধার্থে বলছি, ওনারা 3 জন 3 টিম নিয়ে বলেছেন আমরা অনেকেই কবিতা লিখি, গল্প লিখি, কিন্তু আমরা আসলে বুঝে উঠতে পারি না গল্পটা গল্প হলো কিনা, কবিতাটা কবিতা হলো কিনা। একদম বাকদম লিখলেই কবিতা হয়ে যাবে তা তো না। আর আজকাল তো ফেসবুকে দেখা যায় প্রতিদিনই বলে শ্রেষ্ঠ কবি একজন হয়। তো এখন এই কবিতা ওনারা জানেন কোনটা কবিতা, কবিতা না, কোনটা না। এটা হলো ডিসিপ্লিন মাইন্ড। সেকেন্ড হলো সিনথেটিক মাইন্ড, সিনথেসাইজিং মাইন্ড। এই সিনথেসাইজিং মাইন্ড যাদের আছে তারা 2-3টা সাবজেক্টের মধ্যে মিলন ঘটিয়ে নতুন জিনিস সৃষ্টি করতে পারে। এটার একটা আমি উদাহরণ দিই, আমার ধারণা ওনাদের আছে, আমি বলছি না যে ওনারা শুধু ডিসিপ্লিন মাইন্ড। যেমন আমি একটা সময়ে কিছুকাল আগে আমি একটি বই কিনেছিলাম, অনেকদিন ধরে বইটি কিনবো ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। আবার সাহস করে একবার কিনলাম, পড়তে সাহস পাচ্ছিলাম না। বইটির নাম হলো কসমস, কার্ল সাগান, বিখ্যাত অ্যাস্ট্রোনমার, ওনার বই। তা আমি প্রথম এটা কিনতে পারছিলাম, কি জন্য চাচ্ছিলাম যে আমার বাসায় যদি কসমস থাকে অনেকে বুঝবে যে আমি খুব জ্ঞানী লোক, এই জন্যই কিনলাম আর কি। যেমন আমরা অনেক সময় সঞ্চয়িতা রাখতাম বাড়িতে, পড়ি না পড়ি, থাকুক সঞ্চয়িতা বাঁচবে যে আমি খুব লোক, তা আমি ওইভাবেই কিনলাম বইটা। তারপরে মনে করলাম যে ডলার যেহেতু ভালোই খরচ হয়েছে, একটু পড়ি না। ভাবলাম আমি অঙ্কে খুব অঙ্কে এক সময় ভালো ছিলাম, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণে অঙ্ক ভুলে গেছি। আমি এই অ্যাস্ট্রোফিজিক্সের বই, ফিজিক্সের বই বুঝবো কিনা। তারপরে মনে হলো যে টাকা তো উসুল করতে হবে, কেনা তো হয়েছে, পড়তে নিলাম। পড়তে যে আমি প্রথম অবাক হলাম, আমি খুব অবাক, শুধুই নি না, আরেকজন হলেন সেলফিশ জিন, রিচার্ড ডকিন্স, উনি একজন বায়োলজিস্ট। ওনার এই দুটো বই পড়তে যে আমার প্রথম, সেলফিশ জিন আমি খুব সাহস নিয়ে পড়েছি, কারণ আমি বায়োলজি পড়ি এবং জেনেটিক্স আমার খুব পছন্দের বিষয়, ওটা নিয়ে আমার কোনো, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স পড়তে যেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম।
পড়তে গিয়ে আমার কাছে প্রথম মনে হলো উনি লিখছেন কি, আমি তো দেখছি নোবেল পড়ছি, উনি তো একজন সাহিত্যের মানুষ মনে হচ্ছে। কিছুক্ষণ পর আবার এই সেলফিশ জিন বলি বা পড়তে গিয়ে মনে হচ্ছে না উনি তো কেমিস্ট্রি বোঝাচ্ছেন খুব সহজ ভাষায়। তারপরে আবার বলছেন না উনি তো ইতিহাস, অ্যানথ্রোপোলজি এগুলো নিয়ে বলছেন। আবার কিছুক্ষণ পরে মনে হচ্ছে না উনি তো ফিজিক্স বলছেন। এই যে ওনার সক্ষমতা, এই কসমস বা পড়লে এটাকে আমি ক্যাটাগরাইজেশনে খুব ডিফিকাল্ট। আপনারা অনেকেই বলবেন সহজভাবে এটা বিজ্ঞানের বই। আমার কাছে মনে হয় এটা লিটারেচার। আমার কাছে এটা কখনো মনে হয়েছে ইতিহাসের বই, আমার কাছে কখনো মনে হয়েছে অ্যানথ্রোপোলজির বই। তার কারণ হলো উনিরা একদম সব জিনিসগুলোকে ওনাকে মিলাতে পেরেছেন। তো এ হলো আপনার সিনথেসাইজিং মাইন্ড। তার মানে আপনি যেই সাবজেক্টে থাকেন, আপনি লেখার মধ্যে 2-3টি সাবজেক্টকে আপনি সহজে মিক্স করতে পারবেন ফর দি বেনিফিট অফ দি রিডার্স, পাঠকের সুবিধার জন্য। থার্ড হলো ক্রিয়েটিভ মাইন্ড, নতুন জিনিস তৈরি করবে। এটা সায়েন্টিস্টদের থাকে, আপনাদের সকলেরই আছে বোঝা যায়, তার কারণ আপনারা লেখকরাই এই ক্রিয়েটিভ মাইন্ড, কবি, লেখক, বিজ্ঞানীরা আমাদের জীবনযাপনকে অসম্ভব রকমভাবে প্রভাব ফেলে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের, আমি সাহিত্য খুব বেশি পড়ি না, আমি খুব বড় পাঠক না, তারপরও আমি কোনো লেখায় এই বিজ্ঞান যে মানুষের সংস্কৃতিকে, জীবনযাপনের সংস্কৃতিকে বদলে দেয়, এটা পাইনি, দেখি না। ওনারা এখনো ওই অন্য জায়গায়, আমি কারো করছি না। যেমন ধরেন আজকে ডিজিটাল টেকনোলজির কারণে আমাদের ব্যবহার কত বদলে গেছে না? আজকে আরেকটা জিনিস চিন্তা করেন, একটা সময় মানব শিশু জন্মাতো যখন ঘরে, সবকিছুই সে তো পেত কিন্তু প্রাকৃতিক। এখন কিন্তু তারা কর্পোরেটের হাতে বন্দী। জন্ম হলে যেই মধুটা দিবেন সেটাও আপনার কোনো কোম্পানি থেকে কেনা। আগে নানি দাদি লুকিয়ে রাখতেন বাসার থেকে, ওটা থেকে দিতেন। তাকে যেই কাপড়টা পরাতো, পুরনো কাপড় দিয়ে তাকে একটা নেঙ্গুট বানাতো, এখন কিন্তু প্যাম্পার্স। তাহলে এই যে শিল্প বিপ্লব এবং সায়েন্সের উপর কি যে বলে ভর করে মানব সমাজ বদলে গেল, আমাদের জীবনচরণ বদলে গেল, আমাদের সংস্কৃতি বদলে গেল, এটা কিন্তু বিজ্ঞানীদের ব্যাপার। এই যে বিজ্ঞানীরা এখন, ওই জন্যই বিজ্ঞানীদেরকে বলা হচ্ছে যে তাদেরকে হিউম্যানিটিস পড়তে হবে। এক সময় বিজ্ঞানীরা শুধু বিজ্ঞান পড়তেন, বলতে তুমি মানুষের জীবনকে এমনভাবে ইনফ্লুয়েন্স করছো, তুমি যদি সুকুমার বৃত্তি যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তো ইউ উইল কাম অ্যাজ এ ডিস্ট্রাকটিভ কাইন্ড অফ থিং। যেমন আলফ্রেড নোবেল, উনি ডিনামাইট আবিষ্কার করেছেন, কিন্তু পরক্ষণেই ওনার মনে হয়েছে যে এটি ধ্বংসাত্মক জিনিস আবিষ্কার করলাম, যার কারণে উনি নোবেল প্রাইজ নিয়ে এসেছিলেন। তো এই যে মনটি, আমি আমার খুব ব্যক্তিগত উদাহরণ দিই। আমার ছেলেরা পড়ছে, তারা দেশের বাইরে পড়ছে, একজন পড়ছে বিজনেস ইকোনমিক্স, আরেকজন পড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। কিন্তু তারা প্রথম 2 বছর তাদেরকে কম্পারেটিভ ফিলোসফি, কম্পারেটিভ অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি এগুলো পড়তে হয়েছে। কেন? মানস গঠন। তার মানে আমাদের যদি লেখকদেরকে মানস গঠন করতে হয়, আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। তাহলে এই যে ক্রিয়েটিভ মাইন্ডরা সিনথেসিসও করতে পারে, ডেসক্রিপটিভও হতে পারে, কিন্তু ক্রিয়েটিভ সবাই হতে পারে না। থার্ড হলো রেসপেক্টফুল মাইন্ড। এখানেই আসে ওই কথা, গ্রিসদের কথা, ব্রডার পার্সপেক্টিভ, সিটিজেনশিপ। রেসপেক্টফুল মাইন্ড মানে আপনি আরেকজনের মতের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনি ওটাকে গ্রহণ করার মতো সক্ষমতা, রেসপেক্ট থাকতে হবে। থার্ড হলো ইথিক্যাল মাইন্ড। আমি যাই লিখছি ইথিক্যালি, নৈতিকতায় কি করছি, এখন নৈতিকতা কি? এখন ইথিক্যাল মাইন্ডের কথা যদি বলি, ইথিক্স মানে আমাদের নীতি ব্যাপার, ব্যাপার। এটা নিয়ে আমি লাস্টে ছোট গল্প একটা বলে আমি শেষ করব। আমি জানি না আমার সময়ের আছে কিনা। তো এখন ইথিক্যাল মাইন্ড কথা, আমি সত্যের কথা যদি বলি বা নীতি বদলানোর কথা বলি, আমার খুব প্রিয় চরিত্র, এখন পর্যন্ত বাংলা সাহিত্যের প্রিয় চরিত্র আমার ইন্দ্রনাথ, শরৎচন্দ্র। এখন যেমন আমাদের, এখন অবশ্য এরকম বই বিক্রি হয় না, শরৎচন্দ্র কি পরিমাণ জনপ্রিয় ছিল তার আমার ছোটবেলায় তার প্রমাণ ছিল রেল স্টেশনে হকাররাও বই বিক্রি করতো, যে কোনো পাওয়া যেত। ইন্দ্রনাথ একটি কথায় ওই সমাজ ব্যবস্থার যে নীতিবোধ সেটাকে আঘাত করেছে। মরার আবার জাতগিরি। এখন আপনি ভিতরে থেকে
সমাজের মধ্যে থেকে সমাজের নৈতিকতা বোধে যদি আপনি আক্রান্ত হয়ে যান, আপনি নতুন নীতিবোধ নির্মাণ করতে পারবেন না। লেখক হিসাবে আপনি সেই দায় দেবেন কিনা এটা আপনার, কিন্তু শরৎচন্দ্র নিয়েছেন। উনি সমাজ ভাঙুক না ভাঙুক উনি আঘাতটি দিয়েছেন। আবার যদি বলি, আমার খুব প্রিয় লেখক, মজার ঘটনা হলো রবীন্দ্রনাথকে আমি অতিক্রম করতে পারি না, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু আমার প্রিয় না। রবীন্দ্রনাথ একমাত্র প্রিয় হলো আমার কল্পকার হিসাবে, কবি হিসাবে কিন্তু রবীন্দ্রনাথ আমার প্রিয় না। কবি হিসাবে আমার এক একজন এক এক সময় প্রিয়, তবে সবচেয়ে বড় হলো জীবনানন্দ দাশ। ঔপন্যাসিক আমার কাছে শরৎচন্দ্রের চেয়ে বড় ঔপন্যাসিক, এটা আমার ব্যাপার, বা বিভূতিভূষণ। যাই হোক, আপনার কবিতায় মাইকেল মধুসূদন 3000 বছরের নীতিবোধকে বদলে দিয়েছিলেন মেঘনাদ বধ কাব্য লিখে। 3000 বছর ধরে রামায়ণ, 3000 সবচেয়ে পুরনো যদি বলি, প্রায় 3000 বছর পুরনো ইপিক রামায়ণ আমাদের সমাজে একটি নীতিবোধ তৈরি করেছিল। সেই নীতিবোধটি কি? যে ধর্মের পক্ষে থেকেও, আমি যদি খুব মোটা দাগে বলি, আমি কোনো ধর্ম বিষয় ধর্মের পক্ষে থেকেও, ধর্ম যা বলে, দেবতারা যা বলে, দেবতারা সবসময় সঠিক। যার কারণে আমাদের সমাজে রাম এবং লক্ষ্মণ এই দুটো ক্যারেক্টার প্রায় দেবতার মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে গেছিলেন, তাই না? উনি এসে মেঘনাদ বধ কাব্যে, আমার যতটুকু মনে আছে, অনেক আগে পড়েছিলাম, ক্লাস 7 মনে একটা বইটাই ছিল, কি কারণে এই কঠিন কবিতা মুখস্থ করেছিলাম জানি না, মুখস্থতে আমি খুব দুর্বল। ওই বিভীষণের প্রতি মেঘনাদ যখন বলেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তা তো উচিত কি তব নিকষাসতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ সলিশম্ভ নিব কুম্ভকর্ণ ভাতুষপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। এই 2 লাইনে এসে লক্ষণের চরিত্র বদলে দিয়েছেন। সোজাসুজি তস্কর, চোর ডেকেছে, সোজাসুজি তাকে চণ্ডাল বলেছে। এখন ব্যাপারটি হলো, আপনি টোটাল সমাজ বদলাতে পারেন আর না পারেন, আমাদের এই দায়টি নিতে হবে যে আমাদেরকে সত্য কথন বলতে, আমাদেরকে সত্যের প্রকাশ করতে হবে। সত্য প্রকাশ করতে গেলে এই সত্যটি আপনি কিভাবে প্রকাশ করবেন সেটা ডিপেন্ড করবে আপনার নিজের উপরে। যে জন্য বললাম, আপনি কোন মাইন্ডের লোক। আপনি যদি গ্রিসদের ভাষায় ট্রাইবালিস্ট হন, আপনার মধ্যে ওটা চলে আসবে। সত্য আমরা জন্ম নেই স্বচ্ছ একটা লেন্স নিয়ে, সে লেন্স চোখের না, হৃদয়ের। যত বড় হতে থাকি লেন্সে রং লাগে, ময়লা পড়ে, পাওয়ার বাড়ে, পাওয়ার বেড়ে বাচ্চাটি যখন 3 থেকে 4 বছর বয়সে হয়ে যায়, সে বুঝে আমি ছেলে, আমাদের মেয়েদের চেয়ে আমি বেশি কিছু পেতে পারি। আর মেয়েটি বুঝে যে আমি মেয়ে। 3-4 কেউ বলে দেয় না, কিন্তু তারা কিন্তু অটোমেটিক্যালি, আমার ছেলে যখন 3 বছর বয়স, তাকে গোলাপি জিনিস দিয়ে বলছে নো দিস ইজ ফর গার্লস। সো এটা তো সে নিয়ে জন্মায়নি, তার মানে আমাদের পরিপার্শ্ব থেকে সে এটা শিখেছে। এখন আপনি আমি পরিপার্শ্বকে কিভাবে বদলাবো, কারণ আপনাদের একটা দায় হলো, কারণ আপনারা 2% লোকের অংশ, এবং এই 2%-এর বড় দায় হলো চেঞ্জ ড্রাইভার। আমি প্রথমেই বলেছি যে পৃথিবীতে, কারণ চেঞ্জ কেউ পছন্দ করে না, আমরা সবাই বলি সবাই বদলে যাক, আমি একরকম থাকবো। এবং আইনস্টাইন বিখ্যাত বৈজ্ঞানিক একটা কথা বলছিলেন চেঞ্জ নিয়ে, একটা বিখ্যাত কথা বলেছিলেন, ডুইং সেম থিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্ট ইজ ইনসেনিটি। মানে আপনি নিজেকে পরিবর্তন না করে একই জিনিস বারবার করবেন আর আপনি ভিন্নতর রেজাল্ট আশা করবেন, এটাই পাগলের এর চেয়ে ভালো ব্যাখ্যা পাগলের আমি পাইনি কোথাও, মেডিকেল সায়েন্সেও পাইনি, সাইকোলজিতেও পাইনি। বলছেন তো এটা। এখন আমরা যদি চেঞ্জ ড্রাইভ করতে যাই, আমাদের মানুষটি কেমন হবে সেটি ডিপেন্ড করবে। আমি যদি নিজেকে প্রতিনিয়ত সেলফ টক না করি, নিজের সাথে নিজে কথা বলি যে আমি কি ট্রাইবাল, আমি কি সিটিজেন, আমি কি ইডিয়ট, বা আমি এটা লিখবো কিনা, বা আমি কি সিনথেসাইজার হিসাবে লিখবো নাকি আমি হিসেবে লিখবো, এই কথাগুলো, এইটুকু আমাদেরকে, এই জিনিসগুলোকে আমাদেরকে নিজে প্রশ্ন করতে হবে। আমি কর্পোরেট লাইফে প্রায় 30 বছর কর্পোরেট লাইফে ছিলাম, এবং কর্পোরেট লাইফ খুব হাইলি স্ট্রেসফুল, এবং তার মধ্যে ধরেন প্রায় 31 বছরের মধ্যে প্রায় 25 বছর ছিলাম আমি লিডারশিপ রোলে, 5 বছর খালি আমি ফলোয়ার ছিলাম।
অর্থাৎ লিডারশিপের রোল এবং লিডারশিপের যত মানে কি যে বলে যত দায়িত্ব বাড়তে থাকে প্রেশার তত বাড়তে থাকে। যদিও বলে লিডাররা কাজ করে না, আসলে লিডারের কাজ করার কথা না, লিডার হলো ইনফ্লুয়েন্স করবে টু গেট থিংস ডান। তো ওই জায়গায় আমাদেরকে বলতো যে হ্যাভ সাম টাইম টু রিফ্লেক্ট অন সেলফ। তুমি যেই কথাটি বলছো, যেভাবে বলছো, সেটা কিন্তু তোমার কর্মীদের উপরে ইম্প্যাক্ট ফেলবে। তাহলে তুমি যে কথা, একটি বিজনেস অর্গানাইজেশন যদি এই কথাটি বলতে পারে, আপনারা সুকুমার বৃত্তির চর্চা করে আপনি কেন চিন্তা করবেন না যে আমার মানুষটি কীরকম এবং আমার লেখাটি ওখানেই চলে আসবে। তো এই হলো ইয়ে। এখন আমি আপনাদেরকে একটা গল্প দিয়ে শেষ করি, কারণ আমি বুঝতে পারছি যে রাশেদ ভাই আমার ইয়ে টিপে দেবেন। যদিও এটা আগের 3 বক্তার মতোই বলতে পারতাম, এটা বিশাল বিষয়, আমি এটা বলবো না, কারণ আমি জানি না বেশিক্ষণ টানতে পারবো না, 30 মিনিটই যথেষ্ট। আমি একটু পানি খেয়ে নিই। আমি কিন্তু কোনোদিন চিন্তা করিনি নৈতিকতা কি এবং আপনার ইয়ে কি, কারণ আমি সায়েন্স পড়েছি, ওই জানতাম এগুলো আর্টসের ব্যাপার, যুক্তিবিদ্যা কী টি পর এগুলো কঠিন বা ভালো না, এই আর কি। তো হঠাৎ করে আমার বড় ছেলে তখন ক্লাস 7-এ পড়ে, আর ছোটটা তখন ক্লাস 5। তো আমি একদিন যাচ্ছি রাস্তা দিয়ে, এখন আমার বড় ছেলের স্কুলে মোরাল স্টাডিজ নামে একটা সাবজেক্ট তারা পড়া শুরু করেছে। তো করতে যেয়ে হঠাৎ করে সে আমাকে জিজ্ঞেস করলো, বাবা, হোয়াট ইজ লফুল অ্যান্ড হোয়াট ইজ মোরাল? আমি ঝামেলায় পড়ে গেলাম। উনি বললো যে কোনটা আইনি ব্যাপার আর কোনটা নীতিগত ব্যাপার। আমি ঝামেলায় পড়ে গেলাম। 2 ছেলে, কি উত্তর দিই আমি নিজেই তো জানি না। হঠাৎ করে টেকনিক অ্যাপ্লাই করলাম যে আমি তোমাদেরকে একটা সিচুয়েশন দিই, এই সিচুয়েশন থেকে তোমরা উত্তর দেবে। যেমন আপনাদেরকে সিচুয়েশন দিয়ে আমি বলছি, বলেন, তারপরে আমি বলার জিনিস খুঁজে নিচ্ছি ওরকম। আমি তাদের বললাম যে যেমন ধরো তোমরা যাচ্ছ 2 জন একটা দোকানের সামনে, একটা ইয়ের সামনে দিয়ে, দোকানের সামনে দিয়ে, একটা লোক খুব ক্ষুধার্ত, তার পকেটে টাকা নাই, তোমাদের পকেটে টাকা আছে। সেই লোকটি ক্ষুধার কারণে এই রুটি চুরি করলো বা খাবার চুরি করলো ওই দোকান থেকে, দোকানি সেটা দেখতে পায়নি, কিন্তু তোমরা দেখেছো, কি করবে? আমার বড় ছেলে, সে সাধারণত মানে একটু ইনস্টিংক্টিভ, মানে আমার মতে, আমি খুব ইয়েতে, সে সাথে সাথে বলছে আমি পুলিশ থেকে ধরিয়ে দেব। ঠিক আছে, গুড। ছোট জনকে জিজ্ঞেস করলাম যে, ও চুপ করে আছে, ও আবার একটু ধীরে সুস্থে কথা বলে, আবার ওর একটু তোতলানোর ভাব থাকাতে, এবং তোতলানো লোকজনদের তো আমরা নানানভাবে ইয়ে করি বাচ্চারা, তো ও ভয়ে কথা বলে। আমি বললাম, বাবা, হোয়াট ইউ থিঙ্কিং? ওদেরকে আবার ইংরেজিতে প্রশ্ন করতে হয় মাঝে মাঝে, কঠিন জিনিস আর কি, কারণ ইংলিশ স্কুলে পড়ে। যদিও আমার বাসায় এই ইংলিশে কথা বলা নিষিদ্ধ, ইংরেজি বলবা তোমরা ওই স্কুলের ক্যাম্পাসে, বাসায় খাস একদম লোকাল বাংলা। তো ওরে বললাম যে, তাকে বললাম তুমি কি করবা? ও কিছুক্ষণ চিন্তা করে বললো, আই উইল পে ফর হিম। আমি বললাম কেন? বলে তার খিদে লাগছে, তো তার টাকা নেই। আমার খিদে লাগে, টাকা আছে, আমি দিয়ে দিব। তখন আমি বললাম, বড় ছেলে পুত্র, তুমি যা বলেছ দ্যাট ইজ ল, দ্যাট ইজ লফুলনেস। এবং ছোট ছেলে, বাবা, ছোট পুত্র, তুমি যা করেছো সেটাই হলো মোরালিটি। বাংলার একটা অক্ষমতা আছে এই ব্যাপারে। ইংরেজিতে 3টা শব্দ আছে, বাংলায় মাত্র 2টা, একটা হলো নৈতিকতা আর একটা হলো আইনগত ব্যাপার। এখন ইংরেজিতে আছে লফুলনেস, মোরালিটি, ইথিক্স। মোরাল ব্যাপারটা হলো একদমই ব্যক্তিগত, ইথিক্স এবং ল হলো সোসাইটাল। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শোনার জন্য।